ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমা সারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে করণীয়। আর এই বিষয়ে ব্যাংকিং খাতের স্বনামধন্য দুজন ব্যক্তিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন শেখ মোহাম্মদ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ঢাকা ব্যাংক পিএলসি। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় লেখক এবং তিনি ব্যাংকিং খাতের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, ফারুক মঈনুদ্দিন, স্বতন্ত্র পরিচালক এবং ভাইস চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক পিএলসি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শেখ মোহাম্মদ মারুফ, আপনারা ঢাকা ব্যাংকের পক্ষ থেকে অনেক কাজ করছেন এবং সাম্প্রতিক সময়েও ব্যাংকিং খাতের উন্নয়নে ঢাকা ব্যাংক অনেক কাজ করে যাচ্ছে। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে উন্নয়নের যে পরিবর্তনগুলো এসেছে এবং নতুন একটি বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে অনেক কাজ হচ্ছে। এই ক্ষেত্রে আসলে ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কাজ করা হচ্ছে। সাম্প্রতিক সময় আপনি জানেন যে বেশ কিছু কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। তো বর্তমানে আসলে এই সংস্কারের যে কার্যক্রমের ধারাবাহিকতা, এটাকে আপনি কিভাবে দেখছেন? সংস্কার ইজ অলওয়েজ ভেরি মাচ ওয়েলকাম। যে কোনো জায়গায় যে কোনো পরিবর্তনের, চেঞ্জ এবং উন্নতির ক্ষেত্রে কন্টিনিউয়াস সংস্কার দরকার আছে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির সংস্কারটা অনেকদিন ধরে দরকার ছিল, সেটা এই যাবৎকালে আক্ষরিক অর্থে ইফেক্টিভলি কখনো হয়নি। অনেক কিছু হয়েছে, আপনার অনেক কমিটি হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে, বাট আক্ষরিক যে চেঞ্জগুলো করা দরকার ছিল সেগুলো কখনোই করা হয় না। আমরা আশা করি বর্তমান যে সরকার, যেটাই আমরা বলছি কেয়ারটেকার গভর্নমেন্ট, সিন্স দে আর নট পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা আশা করি আমরা ব্যাংকিং খাতে আক্ষরিক এবং রিয়েল সংস্কার করার জন্য যে কাজগুলো নেওয়ার সেই কাজগুলো করবেন। কারণ সংস্কার কমিটিতে দেখেন ইজ এ ভেরি রিচ কমিটি, অনেক দক্ষ লোক আছেন এবং আমার মনে হয় এই কমিটিটা আসল কাজ সমস্যাগুলো বের করতে পারবেন এবং বের করে সেইগুলো যে সাজেশন দিবেন সেগুলো আমাদের দিনের শেষে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ হচ্ছে কি, আমরা অনেক রিপোর্ট, আপনি দেখেন রিপোর্ট বাংলাদেশে অনেক আছে আগে, 2000 সাল থেকে ওয়ার্ল্ড ব্যাংক রিফর্ম করতে চাচ্ছিল, এনসিবি সে সময় একটা ভালো রিপোর্ট ছিল, বাট কাজ সেই অর্থে হয়নি। প্রত্যেকটা সময় রাজনীতিক গভর্নমেন্টগুলো এসে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে, ব্যাংকগুলোকে নিজেদের স্বার্থে ইউজ করেছে। তার ফলশ্রুতিতে আমরা আজকে এখানে আছি। আপনার সাথে মিনিটের আগে আলাপ করছিলাম যে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে, যে লোকজন আস্থার অভাব, ডিপোজিটে টাকা পাচ্ছে না, সব কিছু বিগত 50 বছরে এই সেক্টরটাকে র্যান্ডামলি রাজনৈতিক কারণে ইউজ করার ফল আমরা আজকে দেখছি। আপনি দেখেন মার্কেটে রিপোর্ট এসে কয়েকদিন আগে 20টা ব্যাংকের 1,71,000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল। আমরা বিভিন্ন জায়গায় শুনছি, গভর্নর মেনশন করেছেন যে এনপিএল রেশিও উইল রিচ 30%। সো আপনারা এই কনটেক্সটে, যেখানে লোকজন বিভিন্ন ব্যাংকের থেকে টাকা পাচ্ছে না এবং আপনার মার্কেটে 20টা ব্যাংকের 1,71,000 করে ক্যাপিটাল শর্টফল, সেই ক্ষেত্রে একটা ভালো মানের একটা পরিপূর্ণ সংস্কারের খুব জরুরি আছে। আমরা বাংলাদেশ নিয়ে অনেক ভালো কথা বলি, অনেক আশার কথা বলি, অবশ্যই আশার কথা, বিকজ I believe in Bangladesh. I'm very upbeat on the economic prospect of the country, but it all depends how we restructure the banking system, because bank systemটাকে যদি আমরা ঠিকমতো সংস্কার করতে না পারি, এই যদি সঠিক মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদের অর্থনৈতিক যে গতি, যে প্রসপেক্ট, যে সাকসেস স্টোরি এবং জিডিপি যে গ্রোথ, সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যাবে। আমরা যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে ব্যর্থ হবে, কারণ ব্যাংকিং সেক্টর ছাড়া এবং আর রোবাস্ট স্ট্রং ব্যাংকিং উইথ দ্য রাইট গভর্নেন্স ছাড়া একটা দেশের অর্থনৈতিক উন্নতি হয় না। সো আমি আপনাকে বলবো যে আমি এই সংস্কার নিয়ে আশাবাদী। আশা করব এই সংস্কার, এই গভর্নমেন্ট, এটা একটা ভালো সংস্কার হবে। অতীতের মতো শুধু রিপোর্ট সর্বস্ব সংস্কার হবে না, যে সংস্কারটা আমরা ব্যাংকিং সেগমেন্টে সমস্ত জায়গায় দেখতে পারবো। প্রপার গভর্নেন্স আনতে হবে। গভর্নেন্স ছাড়া ব্যাংকিং সেক্টরটা উন্নতি হবে না। আজকের এই যে আমরা সমস্যা বলছি, মূল কারণ ব্যাংকিং সেক্টরে কোনো সুশাসন নাই। সুশাসনটা ফিরিয়ে আনতে হবে। ফারুক ভাই, আপনি তো একজন খুবই মানে দীর্ঘ সময় আসলে ব্যাংকিং খাতের ক্যারিয়ারের সাথে যুক্ত, ভালো মন্দ সব কিছু দেখার অভিজ্ঞতা আপনার হয়েছে। সেখানে আসলে ব্যাংকগুলো যেভাবে রাজনীতির দিকে ঝুঁকে পড়েছিল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেভাবে আসলে ব্যাংকের পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছিল, সেটি অনেকেই বলে যে ব্যাংক খাতের সমস্যা চিহ্নিতকরণের বিষয়ে অনেকে মতামত প্রকাশ করে থাকেন। তো আপনি আসলে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে আপনার কাছে আসলে সংস্কারের ধারাবাহিকতায় কোন
কোন জায়গায় গ্যাপ মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি সরকার আরো মনোযোগী হয় তাহলে অতীতের মতো আসলে আগামীতে সেই সমস্যাগুলো তৈরি হবে না, না হলে পুনরায় আবার একই ঘটনা বারবার ঘটতে পারে? প্রথম কথা হচ্ছে যে রাজনীতি কিংবা রাজনৈতিক নেতাদের কথা যেটা বলছে সেটা পুরোপুরি আমি ঠিক বিশ্বাস করি না, আমি স্বীকারও করি না। কারণ কথা হচ্ছে যে আমাদের এখানে ব্যাংকিংয়ের মধ্যে রাজনীতি ঢুকেছে অনেক পরে। আমাদের দেশে যখন প্রথম প্রজন্মের ব্যাংকগুলো শুরু হয়, যখন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো, তখন কিন্তু রাজনৈতিক বিবেচনায় কখনো কোনো ব্যাংক দেওয়া হয়নি। সেই সব ব্যাংকের অনেকগুলো এখন সমস্যায় পড়েছে। তারা রাজনীতির সাথে জড়িত বলে পড়েছে তা নয়। সমস্যা হয়েছে রাজনীতির কথা যদি আপনি বলছেন, সমস্যা হয়েছে তখন যখন রাজনৈতিক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংক দেওয়া, রাজনৈতিক ভাবে মদত দেওয়ার জন্য কাউকে ব্যাংকে লাইসেন্স দেওয়া, এগুলো যখন হয় তখনই কিন্তু এই সমস্যাটা আরও ডিপ হয়েছে। সমস্যা আগেও ছিল, তার সাথে রাজনীতির সম্পর্কিত ছিল না। এখন কথা হচ্ছে যে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে যখনই আমরা দেখেছি সরকারের সদিচ্ছার অভাব হয়েছে ব্যাংকগুলোকে ঠিকভাবে পরিচালনা করার জন্য, এবং সরকারের মদতে যখন আমরা দেখেছি ব্যাংকগুলোকে লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এবং অন্যায়ভাবে মালিকানা দেওয়া হয়েছে, তখনই কিন্তু ব্যাংকের মূল সমস্যাটা শুরু। এর আগে কিন্তু ব্যাংকিং সেক্টর এত খারাপ ছিল না, এবং আমাদের যে এনপিএল এর রেশিও, যেটা আমরা এখন গভর্নর সাহেব 30% বলছেন, কিন্তু এটা আসলে অনেক বেশি হবে। আসলে অনেক উইন্ডো ড্রেস করা আছে, সবাই সব অত দেখায় না, কিন্তু ইট উইল বি মাচ মোর দেন 30%, আমরা যত যাই বলি না কেন। তো এখন কথা হচ্ছে যে এইগুলো একদিনে তৈরি হয়নি, এগুলো দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, এবং সেটা মূল বিষয়টা আমরা যেটা দেখেছি 50 বছরের কথা যদি আমরা নাও বলি, বিগত কমপক্ষে 5 থেকে 10 বছরের মধ্যে এই জিনিসগুলো হঠাৎ করে অবস্থা খারাপ হওয়া শুরু হয়। একটু আপনার সাথে অ্যাড করি, সেই দীর্ঘদিনের ধারাবাহিকতায় সেই চাপটা কিন্তু ব্যাংকের ব্যবস্থাপক যারা আছে তাদের উপরে কিন্তু একটা বড় প্রেশার তৈরি করেছে, যার কারণে অনেকেই কিন্তু এই ক্যারিয়ারে টিকে থাকাটাও তাদের জন্য, ভালো ভালো ব্যাংকারদের জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে, এবং তারা কিন্তু অনেকেই দেখা গিয়েছে যে ফুল টাইম কন্টিনিউ করতে পারে না, এরকম অনেকের নাম আমরা জানি। এটা যেটা হয় সেটা হচ্ছে যে দুটো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে যে আপনি যদি রাজনৈতিক উদ্দেশ্যে এবং কিছু রাজনৈতিক লোককে ব্যাংকের মালিকানায় বসিয়ে দেন, তখন তারা কিন্তু যেটা করার সেটা করবে, সেই প্রেশার ম্যানেজমেন্ট অনেক সময় সামাল দিতে পারে না এবং সম্ভব হয় না। কারণ ম্যানেজমেন্ট ইজ ম্যানেজমেন্ট, তারা এখানে তাদের কেরিয়ার নিয়ে, ব্যাংকিং সম্পূর্ণ পুরনো কেরিয়ার নিয়ে তারা এখানে কাজ করতে এসেছেন। তাদেরকে যদি প্রেশার দেওয়া হয়, তাদেরকে দুটো উপায় থাকে। একটা হচ্ছে ছেড়ে দেওয়া, সেটা কতখানি বাস্তবসম্মত, তখন সেই কারণে যদি ম্যানেজ করা না যায় তাহলে এগুলো হয়েছে। এগুলো হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আবারও বলি, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় হয়েছে, তবে সবাই জানে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, গত অর্থ বছরের বাজেট যখন দেওয়া হয় 24-25, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা, আমি পুরোটা দেখলাম, ওইখানে একটি শব্দ খেলাপি ঋণ অথবা মন্দ ঋণ অথবা রিশিডিউলিং, শ্রেণীকরণ, একটি শব্দ কোথাও উল্লেখ নেই। বাংলাদেশের অর্থনীতি কিংবা ব্যাংকিং সম্পর্কে যারা জানে না, তারা বাজেট বক্তৃতা পড়লে বুঝবে যে বাংলাদেশে খেলাপি ঋণের কোনো সমস্যাই নেই। তার মানে সরকারের তরফ থেকে এগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছিল। এই যে ক্রাইসিসটা ডিপ হয়েছে দিনে দিনে, এবং সরকারের কাছে আমাদের সবচেয়ে বেশি দেখেছি যে আজকে যে আমরা আলোচনা করছি, আমি তো বলি যে সমস্যা নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে যত আলাপ হয়েছে, ব্যাংকিং নিয়ে সবচেয়ে বেশি আলাপ হয়েছে, শত শত ঘন্টা আলাপ হয়েছে, আমি যদি সবসময় চিন্তা করি। কিন্তু কখনোই এইসব আলাপের মধ্যে থেকে কোনো পরামর্শ, কোনো বিবেচনাবোধ, কোনো কিছু সরকার কিন্তু গ্রহণ করেনি। হ্যাঁ, এটা সত্যি ছিল। একটু আপনার কাছে জানতে চাই যে অতীতে আমরা দেখেছি যে খারাপ ব্যাংকগুলোকে ভালো ব্যাংকগুলোর সাথে মিলানোর একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, এবং এর পরিপ্রেক্ষিতে ব্র্যাক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, এরকম ভালো ভালো যে ব্যাংকগুলো ছিল তারা খুব বিব্রত একটা পরিস্থিতিতে ছিল। এখনও দেখা যায় যে ভালো ব্যাংকের কাতারে যে কোম্পানিগুলোর বা অর্গানাইজেশনগুলোর নাম আছে, তারা কিন্তু অনেকটা নিজস্ব পলিসি বলে তারা তাদের ফান্ডিং নিয়ে টিকে আছে। এরপরও কিন্তু তাদেরকে বলা হয় বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করার জন্য। তো দীর্ঘ সময়ে আসলে এই ভালো ব্যাংকগুলোকে নিজেদের টিকে থাকা এবং এই সংস্কারে কর্পোরেট গভর্নেন্সকে যখন আরও শক্তিশালী করবে, তখন ভালো ব্যাংকগুলোকে স্পেশালি কিভাবে টিকে
টিকিয়ে রাখা যায়, সেটার জন্য আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল পলিসি রাখা উচিত যাতে এই ধরনের ব্যাংকগুলোর কারণে কোনোভাবে ভালো ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়? ভালো ব্যাংকগুলো তো ভালো ব্যাংক কারণ তাদের নিজস্ব নীতির কারণে। যে ব্যাংকগুলো ভালো মার্কেটে তাদের সাথে আপনি চেক করে দেখেন যে ওই সমস্ত ব্যাংকে গভর্নেন্স আছে, ওই সমস্ত ব্যাংক ম্যানেজমেন্ট ড্রিভেন। বিকজ আপনি একটা জিনিস বলছেন যে আমরা যারা ম্যানেজমেন্টে আছি, আমরা ব্যাংকিংটা আমাদের পেশা, আমরা এই কাজটা ভালো পারি, বুঝি। অ্যান্ড বোর্ড আছে, বোর্ড যেখানে বোর্ড তার গভর্নেন্স লেভেল থেকে ব্যাংকের ম্যানেজমেন্টকে গতি দিবে যে কোথায় যাবে ব্যাংকটা, স্ট্র্যাটেজি দিবে, অ্যান্ড ম্যানেজমেন্ট উইল এক্সিকিউট দ্যাট। সো আপনি যদি বলেন বোর্ড এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা ফারাক আছে। ম্যানেজমেন্ট উইল বি এম্পাওয়ার্ড টু এক্সিকিউট দ্যাট ডে টু ডে জব, এক্সিকিউট দ্য ব্যাঙ্কিং অপারেশন, বোর্ড উইল গিভ ইউ দ্য গভর্নেন্স সেট থেকে স্ট্র্যাটেজি দেবে। যেই ব্যাঙ্কগুলো ভালো করছে তারা দেখবেন এই জিনিসগুলো ক্লিয়ারলি ফলো করে। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার ভালো ব্যাঙ্কগুলোকে ভালো করতে রাখার জন্য কখনই এমন কোনো নিয়ম নীতি করা উচিত না যেগুলো ভালো ব্যাংকের ব্যালেন্স শিট অন্য কারণে উইক হয়ে যায়। আমি এক্সাম্পল দিই আপনাকে। আমি বিগত সরকারের আমলে আমি যে আগে ব্যাংকে ছিলাম সে আমার ব্যাংকের সাথে আর একটা দুর্বল ব্যাংকের মার্জারে বা আলাপ হয়েছিল, এবং সেই সব ক্ষেত্রে জিনিসগুলো কখনোই খুব একটা আলোচনা ভিত্তিক ছিল না। ইট ওয়াজ লাইক ইনস্ট্রাকশনস, ইট ওয়াজ লাইক ইম্পোজিং অন ইউ। সো আমার সাথে তখন আলাপ হয়েছিল সবার সাথে, যে আমার ব্যাংকে যিনি ছিলেন আমার ব্যবস্থার পরিচালক, ক্লিয়ারলি বলেছিলাম যে আমি একটা ভালো ব্যাংক, আমার সাথে যে ব্যাংকটা দেয় সেই ব্যাংকের নেগেটিভ ইকুইটি 10,000 কোটি টাকা। দ্য মোমেন্ট ইউ মার্জ দিস টু ব্যাংক, আমার নেগেটিভ ইকুইটি হয়ে যাবে, ব্যাংক নেগেটিভ ইকুইটি কিভাবে যাবে? সো কখনোই আপনার মার্জারটা এইভাবে হওয়া সম্ভব না, এবং তখনই কিন্তু আপনার আস্থা হারাবে জনগণের কাছে। আপনার মার্জার হওয়া উচিত একটা ব্যাংকের সাথে তার সাথে পিপল ম্যাচ করে কি না, বিজনেস স্ট্র্যাটেজি ম্যাচ করে না, ব্যালেন্স শিটে তার আপনি কমপ্লিমেন্ট করে না, এইসব নানা কারণে মার্জে। ইট ক্যানট বি হোস্টাইল, ইট ক্যানট বি ইম্পোজিং অন ইউ। এটার উপর আমার আরো জানার আছে, আমি একটা বিরতিতে গিয়ে আমি আবার ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আর যেটি আপনি বলছিলেন যে ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকের সংমিশ্রণে একটা সমস্যা তৈরি হয়, আর সেই জায়গা থেকে আরেকটু আমি যদি জানতে চাই যে আসলে দেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতি, সেখানে আমরা দেখছি যে ব্যবসায়ীরা খুব দুর্বল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই। অনেক সময় ব্যাংকাররা চাইলেও আসলে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দিতে পারছে না। তেমন একটা সময়ে আসলে ব্যবসায়ীদের টিকে রাখার জন্য ভালো ব্যাংকগুলো কিছু কিছু চেষ্টা করছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক একটা প্রোগ্রাম করেছে নারী উদ্যোক্তাদের নিয়ে। এরকম অনেক ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে যেটা নিয়ে কাজ হচ্ছে। তো উদ্যোক্তাদের জন্যই তো আসলে ব্যাংক, এবং আরো বেশি উদ্যোক্তা সাপোর্টিভ করার জন্য এই মুহূর্তে ঢাকা ব্যাংক আসলে ভালো ব্যাংক হিসেবে কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে যেখানে উদ্যোক্তাদের পাশে থাকতে পারবে? আমরা প্রথমত আমাদের যে এক্সিস্টিং গ্রাহকরা আছে তাদের ব্যবসা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে যথেষ্ট চেষ্টা করছে, এবং প্রতিনিয়ত আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট মেগে যাদের যথার্থ সুবিধা দিয়ে যাচ্ছি। মার্জিনে যেটা বললেন আপনার ক্ষুদ্র ঋণ, ওমেন এন্টারপ্রেনার্স, এদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রান্তিক জায়গায় আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ন্যানো লোন ভিত্তিক লোনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় স্মল উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা নানা উপায়ে নানা প্রোডাক্টের মাধ্যমে লোন দিয়ে যাচ্ছি এবং কন্টিনিউ করছি। দিজ আর আওয়ার ফোকাসড এরিয়া। দেখেন এখন মার্কেটে যে অবস্থা, অর্থনীতির অবস্থা খুব একটা সুবিধা দেখছি না আমরা। আই এম শিওর ইটস অন এ ওয়ে টু রিকভারি। আমরা ইনিশিয়ালি 5ই আগস্টের পরে যেই ডাউনটার্ন দেখেছিলাম, যেই স্ট্যাগনেন্সি দেখেছিলাম, যে স্ট্রেস দেখেছিলাম, আই থিঙ্ক উই আর গ্র্যাজুয়ালি কামিং আউট অফ দ্যাট। আপনি যদি দেখেন এই মুহূর্তে আই থিঙ্ক ইনিশিয়ালি গ্রোথ ওয়াজ ফোরকাস্টেড বাই 4 to 4.5%, এখন মধ্যে সেটা বাড়িয়ে 5.5-6-6-এর মধ্যে গ্রোথ করেছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB সবাই। তার মানে আগের থেকে অবশ্য উত্তরণ ঘটছে, বাট এখন পর্যন্ত আমরা নর্মাল ব্যবসার মধ্যে যাইনি। সেই কনটেক্সটে আমরা মনে করি অ্যাজ এ ব্যাংক দ্যাট উই মাস্ট সাপোর্ট আর এক্সিস্টিং ক্লায়েন্ট। আমরা আমাদের বর্তমান যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে যতটুকু সহযোগিতা দেওয়া সম্ভব সেটা দিয়ে যাচ্ছি, সেটা লোনের মাধ্যমে হোক, সেটা এলসির মাধ্যমে হোক, ফরেন এক্সচেঞ্জ সাপোর্টের মাধ্যমে দেওয়া হোক, যেভাবে, এবং
আমরা চেষ্টা করছি অ্যাজ এ ব্যাংক হিসেবে যতটা সহায়ক ইন্টারেস্ট রেট দেওয়া যায়, কারণ আমরা জানি আপনি ঠিকমতো বলেছেন যে হাই ইন্টারেস্টে বাংলাদেশের মতো এনভায়রনমেন্টে অপারেট করা ডিফিকাল্ট। সেক্ষেত্রে কিপিং ইন মাইন্ড দ্য মনিটারি পলিসি, কিপিং ইন মাইন্ড ওভার ইনফ্লেশন রেট, আমরা চেষ্টা করছি যতটা সহায়ক ইন্টারেস্ট রেট কাস্টমারদের চার্জ করা যায়। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সেই দিক থেকে আপনি কি মনে করেন এই যে সংস্কারের ধারাবাহিকতা এই মুহূর্তে আসলে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার, এবং ব্যাংকের পাশে যেমন ব্যবসায়ীদের থাকা দরকার, ব্যবসায়ীদের পাশে ব্যাংকের থাকা দরকার। তো সেক্ষেত্রে ক্ষুদ্র, মাঝারি এবং ভেরি স্মল যারা আছে, যাদেরকে আমরা মাইক্রো লেভেলের উদ্যোক্তা বলি, তাদের আসলে সাপোর্টটা এখন অনেক চাই। তো এই ক্ষেত্রে কি মানে আলাদা কোনো প্রণোদনা বা গভর্নমেন্টকে আলাদা কোনো পলিসি করা দরকার যেখানে তাদের পাশে থাকতে পারে? কারণ ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে আরও কিছুটা সময় আসলে উদ্যোক্তাদের এভাবে পার করতে হবে, কিন্তু তাদেরও তো টিকে থাকতে হবে। সে যাতে উইলফুল ডিফল্টার না হয়ে যায় বা ডিফল্টার হিসেবে ব্যাংকের খাতায় নামটা না চলে আসে, সেজন্য তো তাকে টিকে থাকতে হবে। কিভাবে টিকে থাকবে? মূল বিষয়টি হচ্ছে যে উদ্যোক্তাদের কথা যদি আমি বলি, এখন যে বর্তমান যে পরিস্থিতি আছে তাতে যারা বড় উদ্যোক্তা তারা এখন ওয়েট অ্যান্ড সি পলিসিতে আছে। তারা কেউ নতুনভাবে বিনিয়োগ করছে না, কি দেশি কি বিদেশি কেউ এখন বিনিয়োগ করবে না, কারণ দেশে যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে এখন। তো সুতরাং আপনি ইন্টারেস্ট রেটের কথা বলছেন, মানে ব্যবসায়ীদের সবসময়কার দাবি, এটা ইউনিভার্সাল দাবি, তাদের শাশ্বত দাবি ব্যাংকের ইন্টারেস্টের জন্য আমরা সহনীয় পর্যায়ে থাকে না, ব্যবসা করতে পারি না, এটা সবসময় বলে। কিন্তু আমার একটা অভিমত, সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে যেটা বলছি, আমাদের দেশের সত্যিকার অর্থে প্রাইভেট সেক্টরের শিল্পায়ন শুরু হয় 80-র দশকে। প্রাইভেটাইজেশন হয়, ব্যাংকগুলো সব প্রাইভেট দিয়ে দেওয়া হয়, যেগুলো পাবলিক সেক্টরে ছিল, পুরোনো মালিকদের ফেরত দেওয়া হয়, জুট মিল, টিট মিলগুলো যেগুলো ন্যাশনালাইজ ছিল সব ফেরত দেওয়া হয়, এবং নতুন নতুন সব শিল্প কারখানা গড়ে উঠতে থাকে 80-র দশক থেকে। 80-র দশকে ব্যাংকের সুদের হার ছিল 16-18%। তাহলে এই কথা যদি তাদের এই কথা যে রেট অফ ইন্টারেস্টের জন্য তারা ব্যবসা করতে পারে না, এই কথা আমি মানি না। কারণ কথা হচ্ছে তাহলে 16-18% ইন্টারেস্ট রেট নিয়ে ব্যবসা করে এত শিল্পায়ন আমাদের দেশে হতো না। সুতরাং আমাদের দেশের প্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টোটাল কস্ট অফ যে কোনো ইনভেস্টমেন্ট অথবা যাই বলি না কেন, সেখানে সুদের অংশ একটা ছোট। আমাদের দেশে অনেক বেশি অন্যান্য খরচ করতে হয় যেগুলো কিছু দেখানো যায় কিন্তু দেখানো যায় না, এগুলোর কথা কেউ বলেন না, সবাই শুধু ব্যাংকের ইন্টারেস্টটাই দেখান। সুতরাং আমি এটা মানছি না, এটা থাকবে। এখন যেটা ইন্টারেস্ট বেড়েছে সেটা পলিসির কারণে বেড়েছে, যেহেতু ব্যাংকের উদ্বৃত্ত তারল্য আছে, সরকারের টাকা দরকার, সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সরকার বেশি ইন্টারেস্ট দিয়ে ট্রেজারি বন্ড দিয়ে ব্যাংক থেকে টাকা নিচ্ছে। সুতরাং যখন ব্যবসা চাঙ্গা হবে, নতুনভাবে বিনিয়োগ শুরু হবে, তখন কিন্তু এটা তখন সরকারের এই সুদের হার থাকবে না। এটা নিয়ে আমার কোনো উদ্বেগ নাই। আমার উদ্বেগ হচ্ছে আপনি যাদের কথা বলছেন, আমাদের দেশে যখন একটা স্থবির অবস্থা চলছে, অনেকটা একটা ডিপ্রেশনের অবস্থা চলছে, যেহেতু নতুন কোনো কর্মসংস্থান হচ্ছে না। অনেক লোক, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 30 লক্ষ লোক এই বছরে আরও দরিদ্র হয়ে যাবে, যারা দরিদ্র এখন নাই। এবং তাদের জন্য যেটা প্রয়োজন সেটা সেন্ট্রাল ব্যাংক বা সরকার যেই করুক না কেন, এই ক্ষুদ্র, মাঝারি এবং স্মল কটেজ তাদের জন্য বিশেষ প্রণোদনের ব্যবস্থা করা, এবং প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলে তাদেরকে ব্যাংকের ফাইন্যান্স করে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা করা উচিত। এটা খুবই প্রয়োজন, বিশেষ করে কর্মসংস্থানের জন্য। যারা দরিদ্র হয়ে যাবে তারা কি করবে? সরকার তাদেরকে বেকার ভাতা দেবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে? তো সবচেয়ে প্র্যাগমেটিক হচ্ছে সরকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার জন্য এই ছোট মাঝারি শিল্পগুলোকে চাঙ্গা করার জন্য সরকারের যা যা করার দরকার এই মুহূর্তে সেটা করা অবশ্যই করণীয়। আপনারা আসলে যে প্রাইভেট কমার্শিয়াল যে ব্যাংকগুলো, তারা তো এফডিআর কালেকশনের মাধ্যমেই আসলে বড় একটা রেভিনিউ আর্ন করেন। তো সেখান থেকে আসলে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এফডিআর কালেকশনটা তো অনেক লো লিমিটের মধ্যে দিয়ে যাবে। তো সেই জায়গা থেকে কি আপনারা অল্টারনেটিভ কোনো ইনভেস্টমেন্ট নিয়ে কিভাবে আসলে ব্যাংকগুলো পরিচালনা করা যায়, এরকম কোনো চিন্তা আছে? মানে আপনি বলছেন এফডিআর তো ডিপোজিট ক্যান বি কালেক্টেড ইন ডিফারেন্ট ফর্মস, অ্যান্ড ডিপোজিটের ওনলি ওয়ে অফ ফান্ডিং। আমরা যদি বলি একটা স্টিল মিলের র মেটেরিয়াল যেমন স্টিল, আমাদের র মেটেরিয়ালস টাকা, ডিপোজিটস। সে ডিপোজিটসটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিয়ে থাকি। এফডিআর ইজ ওয়ান অফ দ্য ফর্ম থ্রু উইচ উই কালেক্ট ডিপোজিটস। এই ক্ষেত্রে বলতে চাই আপনাদেরকে যে
সামগ্রিকভাবে হয়তো বা আপনার ডিপোজিটে তেমন গ্রোথ না হলেও আমরা যেটা ভালো ব্যাঙ্কগুলো আছে আমাদের ক্ষেত্রে ডিপোজিট গ্রোথ ইজ গুড। দ্য রিজন বিং উই আর বিন কনসিডার্ড অ্যাজ এ ডিপেন্ডেবল ব্যাঙ্ক। আমাদের লোকজন আস্থা আছে আমাদের প্রতি এবং লোকজন আমাদের টাকা রাখে। আপনি দেখবেন ভালো ব্যাঙ্কগুলোর মাঝখানে টাকার ডিপোজিট আসছে, কারণ ওই সমস্ত ব্যাঙ্ক যেখানে যারা হাই ইন্টারেস্ট দিয়ে টাকা রাখতো এবং এখন ডিপোজিটের টাকা শোধ করতে পারছে না, এতদিনে হয়তো বাংলাদেশের লোকজন বুঝতে পেরেছে যে টাকা রাখার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট না, ব্যাংক এবং ব্যাংকের ম্যানেজমেন্ট, ব্যাংকের মূল ভিত্তিটা দেখে টাকা রাখা উচিত। ভালো ব্যাংক যেমন আস্থার কারণে ডিপোজিট কালেক্টের আরো বেশি স্বপ্ন দেখছে, খারাপ ব্যাংক তেমন টাকা না দেওয়ার কারণে মানে সবার কাছ থেকে আস্থাহীনতার জায়গা তৈরি করেছে। তো এরই ধারাবাহিকতায় যে 10টি ব্যাংক আমরা দেখছি তাদের ব্যাপারে কি সরকারের ইমিডিয়েট কোনো পলিসি নেওয়া উচিত? কারণ যারা এই ডিপোজিটর তারা তো টাকা পাচ্ছে না, ব্যাংকে গিয়ে ফিরে আসছে এবং তাদের এই টাকার উপরই অনেকের জীবন নির্ধারিত এবং তারা দেখা যায় যে ক্ষুদ্র আয় বা ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকে রেখেছে, কিন্তু ন্যাশনাল ব্যাংকের মতো ব্যাংকে গিয়েও তারা টাকা তুলতে পারছে না। তো তারা কি করবে, কোথায় যাবে বা কার কাছ থেকে সমাধান পাবে? এই বিষয়ে কিছুদিন আগে গভর্নর সাহেব একটা কথা বলেছেন যে তারা যেসব লুটপাট হয়ে যাওয়া টাকা থেকে যা উদ্ধার করবেন সেটার দিকে আলাদা একটা পুল তৈরি করবেন, সেখান থেকে তারা মূলত এই ডিপোজিটার যারা ছোট ডিপোজিটার যারা ব্যাংক থেকে টাকা পাবে না তাদেরকে হেল্প করবেন, একটা গেল এটা। আর দ্বিতীয় হচ্ছে বড় ডিপোজিটার যারা, এটা কখন হবে যখন ব্যাংকগুলোকে তারা, যেটা ওনাদের চিন্তা ভাবনা আছে কিছু কিছু ইসলামী ব্যাংক একসাথে মার্জ করে দেওয়া, এগুলো করার পর ফলে তখন একটা আসলে ব্যাপারটা হচ্ছে একটা বড় ধরনের গর্ত তৈরি হয়েছে ব্যাংকগুলো আমাদের লুটপাটের কারণে। এখন টাকা তো বাইরে চলে গেছে, ডিপোজিটদের টাকা বাইরে চলে গেছে, তারা চাইলে ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে তাদেরকে তো টাকা ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়ার জন্য যে ওই যে বলছে যে যেগুলা উদ্ধার করা সম্ভব হচ্ছে এগুলো দিয়ে এগুলো ব্যবস্থাগুলো করবে। কারণ এটা হচ্ছে $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমি যদি ব্যাংকের ডিজলভ করে দিই, একটা ব্যাংক বন্ধ করে দিই, তাহলে ডিপোজিটাররা কী করবে? সরকার যেটা বলছে যে তাদেরকে যারা বড় ডিপোজিটার তাদেরকে ব্যাংকের শেয়ার দিবে, ব্যাংকের শেয়ার না দিলে তাদেরকে গভর্নমেন্টের ট্রেজারি বন্ড তাদেরকে দেওয়া হবে। কিন্তু এটার ব্যাপারে আমার একটা আপত্তি আছে, সেটা হচ্ছে শেয়ার দেওয়া ভালো কথা, কিন্তু ট্রেজারি বন্ড দেওয়া মানে হচ্ছে সরকারের তরফ থেকে তাদেরকে টাকা দিয়ে দেওয়া, ফিক্সড ডিপোজিটের মধ্যে কিছু দিয়ে দেওয়া। এটা তো দুটা সাবস্টিটিউট হয় না একটার আরেকটা। সুতরাং যারা নিতে চাইবে না তাদেরকে বাধ্য করতে হবে শেয়ারই নিতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে যদি ভালো ব্যাংকগুলোকে আইএমএফ এর তো এখন অনেক শর্ত পূরণের কাজ চলছে এবং অন্যান্য কাজও হচ্ছে, তো ভালো ব্যাংকগুলোকে যদি আরেকটু ব্র্যান্ডিং করা এবং অন্যান্য যারা ডিপোজিটার আছে তাদের কাছে আরো বেশি রিব্র্যান্ডিং করে নতুনভাবে বিভিন্ন স্কিম দিয়ে নিয়ে আসা, সেটার জন্য কি বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো পলিসি চাইবেন? এবং গ্রিন ফাইন্যান্সিং একটা পলিসি অলরেডি হয়েছে, এরকম যদি আরো নতুন নতুন কোনো পলিসি প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে? আমার কাছে মনে হয় যে দেখেন আইএমএফ এর ব্যাপারে আমার ছোট্ট কথা যে আইএমএফ এর পলিসি আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা আমাদের অর্থনীতিতে সেটা আমাদের ভেবে দেখতে হবে। ফারুক ভাই কথা বলেছিলেন যে আপনার সাবসিডি দেওয়া, আমাদের দেশে তো ইকোনমি অর্থনীতিতে অনেক জায়গায় সাবসিডির প্রয়োজন আছে এবং সাবসিডি আইএমএফ এর এগেইনস্ট, আইএমএফ চায় না। সো আমরা আইএমএফ এর কথা শুনছি, বাট আমার দেশের জন্য কোনটা ভালো সেটা ভেবে চিন্তে আইএমএফের কথা শুনতে হবে। আমার দেশের অর্থনীতির জন্য গ্রোথের পরিপন্থী এমন কোনো নিয়ম নীতি আইএমএফের কথা শোনার আমার কাছে যুক্তিযোগ্য মনে হয় না। সেকেন্ডলি সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের রেগুলার যাওয়া লাগে না। আমি অ্যাজ এ ব্যাংক আই শুড বি ইনোভেটিভ এনাফ to come up with new products so that people have confidence on me, আমার প্রোডাক্টে ভরসা থাকে এবং আমি যেন লোকে যেতে পারি। অফকোর্স গ্রিন ব্যাংকিং ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে রুমগুলো দিয়েছে আমি সাধুবাদ জানাই, বিকজ বাংলাদেশ ব্যাংকের এই গাইডেন্স এবং এই লিকুইডিটি এই স্কিমগুলো না থাকলে আজকে এই সাস্টেন ফাইন্যান্সের গ্রোথ যে পরিধি সেটা তো সম্ভব হতো না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।